আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। পদ্মবতী, আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলনে কেন হলো মিলন? সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যায়, তুই শুধু আমার থাক। গত 4 দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো বেঁচে থাকা। এই যে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব। আমার সব মিথ্যা হলেও তুমি মিথ্যা ছিলে না পদ্মবতী। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির ওপর তিনি বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হয়েছে। দুজনেই টকবকে যুবক ছিল। আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি। বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতে রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মামুনের কথা শুনতে। ফুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতার বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল রয়েছেন। গায়ে চাদর, হাঁপড়ের মতো বুক ওঠা নামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এইভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠ ফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না ঘুরে ঘুরে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনাটা শুনতে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরে হেমলতা আসলেন। মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা।
উৎকণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ল। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মুর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজার বাড়ি থেকে বের হওয়া উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে।